হ্যালো স্টুডেন্টস, আমি নবমিতা আর আচার্যর তরফ থেকে আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 9 ইতিহাসের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক নিয়ে। এই ক্লাসটি এই অধ্যায়ের ওপর আমার 7th ক্লাস। এর আগের ক্লাসে আমরা জেনেছিলাম ফরাসি বিপ্লবে সাধারণ জনগণের এবং নারীদের ভূমিকা ঠিক কী ছিল, কিভাবে ফ্রান্সে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা হয় এবং বিপ্লব পূর্ববর্তী সময়ে ফ্রান্সে কিভাবে জনসচেতনতায় গুজবের প্রভাব পড়েছিল। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে ফরাসি বিপ্লব ফ্রান্স ও ইউরোপে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার ক্ষেত্রে এক বিরাট প্রভাব ফেলেছিল। তারপরে আমরা জানব কিভাবে ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে ফ্রান্সে নতুন সংবিধান রচনা হয় এবং কিভাবেই বা এতদিন ধরে চলে আসা সামন্ততন্ত্রের বিলুপ্তি ঘটে এবং কিভাবে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ঘোষণা হয়েছিল। তাহলে আর দেরি না করে চলো আজকের ক্লাস আমরা শুরু করি। ফ্রান্সে ফরাসি বিপ্লবের প্রভাব। আমরা জানি ফরাসি বিপ্লব ফ্রান্সে বিভিন্ন ক্ষেত্রে অনেক বড় প্রভাব ফেলেছিল, তবে এর পাশাপাশি ফরাসি বিপ্লবের আদর্শ ফ্রান্স সহ গোটা ইউরোপে বিরাট প্রভাব ফেলেছিল। আসলে ফরাসি বিপ্লবের আগে পর্যন্ত ফ্রান্সের রাজতন্ত্রের নামে এক স্বৈরাচারী শাসন ব্যবস্থা যুগের পর যুগ ধরে চলে আসছিল এবং ফরাসি বিপ্লবের হাত ধরে যার উচ্ছেদ হয়েছিল 26শে আগস্ট 1789 সালে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণার মাধ্যমে। এই ঘোষণা রাজার স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে সাধারণ মানুষের অধিকার ও মর্যাদাকে স্বীকৃতি দিয়েছিল। রাজার তরফে জোর করে রাজতন্ত্র রক্ষার চেষ্টা হলেও শেষমেশ তা হয়ে ওঠেনি এবং ফলাফল হিসেবে ফ্রান্সের রাজতন্ত্র বরাবরের মতো উচ্ছেদ ঘটেছিল। আমরা আগেই জেনেছি ফ্রান্সের সমাজের তিনটি সম্প্রদায়ের মধ্যে প্রথম ও দ্বিতীয় সম্প্রদায়ের মানুষেরা ছিল সুবিধাভোগী শ্রেণী এবং বাকি বেশিরভাগ অংশের মানুষেরা ছিল তৃতীয় সম্প্রদায়ের এবং অধিকারহীন। এই তিন সম্প্রদায় নিয়ে গড়ে ওঠা সমাজ ছিল মূলত সামন্ততান্ত্রিক। ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে সামন্তকর ও সামন্ত সত্ত্ব শেষ হয়, যার কারণে সামন্তদের অধিকার ও সামাজিক মর্যাদা লোপ পায় ও সামন্ততন্ত্রের বিলুপ্তি হয়। এর ফলে কিছু স্বাধীন কৃষক বিত্তশালী হয়ে ওঠে। পাশাপাশি ভূমিদাসদের ওপর জোর করে চাপানো ভূমিকর ও বেগার খাটার ক্ষেত্রে মুক্ত হওয়ায় অনেক ভূমিদাস কৃষক স্বাধীনভাবে নিজেদের জীবিকা পালন শুরু করে। যেখানে রাজা ও রাজতন্ত্রের হয়ে কথা বলাকেই জাতীয়তাবাদ বলা হয়ে থাকে, সেখানে সব হিসেব বদলে যায় ফরাসি বিপ্লবের পর থেকে। কারণ এই বিপ্লব মানুষকে শেখায় যে আসলে জাতীয়তাবাদ হলো দেশ ও জাতির প্রতি অনুগত হয়ে থাকা। বিপ্লব চলাকালীন রুক্স হিবার্ট, বং ব্যাবিউপের মতো নেতারা সাধারণ মানুষের আইনগত ও রাজনৈতিক অধিকারের দাবি তোলেন এবং এই উদ্যোগেই পরবর্তীতে ফ্রান্সে সাম্যবাদের ভিত গড়ে দেয়। তাহলে আমরা জানলাম যে কিভাবে ফরাসি বিপ্লব ফ্রান্সে জাতীয়তাবাদের সংজ্ঞা বদলে দিয়েছিল এবং তার পরবর্তীতে কিভাবে ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সে সাম্যবাদী আদর্শের ভিত গড়ে ওঠে। এবার আমরা দেখে নেব যে কিভাবে ফরাসি বিপ্লব ইউরোপের সাম্য, মৈত্রী ও স্বাধীনতার ক্ষেত্রে এক বিরাট রকমের প্রভাব ফেলেছিল। ইউরোপে ফরাসি বিপ্লবের প্রভাব। ফরাসি বিপ্লবের ফলে তৈরি চিন্তাধারা শুধু ফ্রান্সের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং এই বিপ্লবে অনুপ্রাণিত হয়ে পোল্যান্ড, গ্রিস ও বেলজিয়ামে স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়। ফরাসি বিপ্লব ভিয়েনা ব্যবস্থা ও মেটার্নিক ব্যবস্থার ভিত নাড়িয়ে দিয়ে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার ক্ষেত্রে নতুন আদর্শের সূচনা ঘটায়। এছাড়া ফরাসি বিপ্লব পরবর্তীতে রাশিয়ায় জার সাম্রাজ্যের পতন ও লেনিনের নেতৃত্বে রুশ বিপ্লবের আদর্শকেও প্রভাবিত করেছিল। আইন, বিচার, শিক্ষা, শিল্প, সংস্কৃতি সহ সব ক্ষেত্রেই ইউরোপের প্রায় সবখানে এক পরিবর্তন আনার ক্ষেত্রে ফরাসি বিপ্লব এক বিরাট ভূমিকা নেয়। আসলে ইউরোপে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর তৈরির ধারণা ফরাসি বিপ্লব থেকেই অনেক বেশি স্পষ্ট হয়। এই বিপ্লব এতটাই প্রভাব ফেলেছিল গোটা ইউরোপে যে লন্ডন, ম্যানচেস্টার সহ অনেক শহরেই সংবিধান সংস্কার কমিটি তৈরি হয় এই সময়। টমাস হার্ডির নেতৃত্বে ইংল্যান্ডে তৈরি সংগঠন ও শ্রমজীবী সংগঠন, এডওয়ার্ড ফিটজেরাল্ড ও উলফটোনের নেতৃত্বে আয়ারল্যান্ডে জাতীয়তাবাদী আন্দোলন এবং প্রাশিয়া ও সাইলেশিয়াতে একাধিক সমিতি ফরাসি বিপ্লবের অনুপ্রেরণায় তৈরি হয়। স্যাভয়,
পিয়েডমেন্ট সহ অনেক রাজ্যে সামন্ততান্ত্রিক করের বিরুদ্ধে কৃষক বিদ্রোহ শুরু হয়। বেলজিয়ামে শুরু হওয়া স্বাধীনতা আন্দোলনে ফরাসি বিপ্লবের আদর্শে তৈরি হয়, যা শেষমেশ বেলজিয়াম যুক্তরাষ্ট্র তৈরিতে সাহায্য করে। সুইস ক্যান্টনমেন্টগুলোয় বিপ্লবী কর্মকাণ্ডের মাঝে তারা একজোট হয়ে ফ্রান্সের ডিপার্টমেন্ট হিসেবে নিজেদের ঘোষণা করে। এছাড়া হাঙ্গেরির ভাষা আন্দোলনে সেখানকার নাগরিকেরা নিজেদের অধিকারের দাবি জানিয়ে অধিকারপত্র বানায়। পোল্যান্ডের সংস্কার আন্দোলনের মাঝে সেখানকার অভিজাতরা নিজেদের জন্য ফ্রান্সের মতোই সংবিধান রচনা করে। মোট কথা, ফ্রান্সে জ্বলে ওঠা ফরাসি বিপ্লবের আগুন দীর্ঘমেয়াদী ফলাফল হিসেবে গোটা ইউরোপে ভীষণভাবে ছড়িয়ে পড়েছিল। তার মানে তোমরা বুঝতেই পারলে যে কিভাবে ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে ফ্রান্স সহ গোটা ইউরোপে ফরাসি বিপ্লবের প্রভাব বিরাটভাবে ছড়িয়ে পড়েছিল। চলো এবার আমরা দেখে নিই ঠিক কিভাবে ফরাসি বিপ্লবের পর ফ্রান্সের নতুন সংবিধান রচনা হয়েছিল। নতুন ফরাসি সংবিধান। বিপ্লব পরবর্তী সময়ে ফ্রান্সে নতুন সংবিধান তৈরির ওপর জোর দেওয়া হয়, যার মূল উদ্দেশ্য ছিল ফ্রান্সের রাজনৈতিক সংস্কার করা। এই উদ্দেশ্যেই 7 জুলাই 1789 সালে সংবিধান সভা নামে এক সমিতি তৈরি করা হয়। মুনিয়ের, বার্নেভ, লাফায়েত, মিরাভ, টালির্যান্ড এবং রোবসপিয়ের সহ মোট 30 জন এই সমিতি এবং এই সংবিধান রচনার কাজ শুরু করেন এবং 9 জুলাই 1789 তারিখে ফ্রান্সের জাতীয় সভাকে সংবিধান সভা হিসেবে রূপান্তরিত করা হয়। 1791 পর্যন্ত প্রায় 2 বছর এই সমিতি সংবিধান রচনার কাজ করে। 26 আগস্ট 1789 সালে এই সংবিধান সমিতি অধিকার ঘোষণার প্রস্তাব নেয়। এছাড়া সংবিধানের ধারা ও নির্বাচনী প্রথা নিয়েও চূড়ান্ত আলোচনা শুরু হয়। অবশেষে 1791 সালের 3রা সেপ্টেম্বর ফ্রান্সের নতুন সংবিধান ঘোষণা হয়, যার প্রস্তাবে 1689 সালে তৈরি ইংল্যান্ডের বিল অফ রাইটস এবং 1776 আমেরিকার ঘোষণাপত্রের প্রভাব দেখা যায়। এই নতুন সংবিধান অনসিয়া রেজিম নামের পুরনো সমাজ ব্যবস্থা এবং রাজতন্ত্রের বদলে ফ্রান্সের সার্বভৌমত্বের আদর্শ তুলে ধরে। এককক্ষ বিধানসভায় আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়। এই সংবিধান রচনার মধ্য দিয়ে প্রচলিত মধ্যযুগীয় সামন্ততন্ত্রের ধারণার অবসান হয়, যার ফলাফল হিসেবে ভূমিদাস প্রথা, সামন্তকর, করভি বা বেগার খাটা, ম্যানর প্রথা, বর্গা প্রভৃতির বিলোপ ঘটে। এছাড়া তাইথ বা ধর্মকর লুপ্ত হয়। পাশাপাশি অভিজাতরাও তাদের বিশেষ অধিকার ও মর্যাদা হারায়। বলা যায় যে 2 বছর ধরে লেখা এই সংবিধান ছিল ফ্রান্স সহ ইউরোপের কোনো দেশের প্রথম লিখিত সংবিধান। এবার আমরা দেখে নেব কিভাবে ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে ফ্রান্সে সামন্ততন্ত্রের বিলুপ্তি ঘটেছিল। সামন্ততন্ত্রের বিলুপ্তি। সামন্ত প্রথা ইউরোপের বিভিন্ন দেশের মতো ফ্রান্সেও প্রচলিত ছিল। নিজেদের পাওনা বুঝে নিয়েও সামন্তরা তাদের কর্তব্য পালন না করায় জনগণের কাছে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে। 7 জুলাই 1789 গড়ে ওঠা ফ্রান্সের সংবিধান সভা ফ্রান্সের সামন্ত প্রথা ও তার সমস্ত সত্ত্ব বিলোপের কথা ঘোষণা করে, যেখানে 4 আগস্ট 1789 ঘোষণা করা হয় যে ফ্রান্সের সামন্ত প্রথা, ভূমিদাস প্রথা, সামন্ত কর সহ সামন্তদের সমস্ত অধিকার শেষ করা হবে এবং এই ঘোষণার পরে সামন্ত প্রথা পুরোপুরিভাবে বিলুপ্ত হওয়ার পথে অনেকটাই এগিয়ে যায়। 1790-এর 15 মার্চ থেকে ফ্রান্সের সম্পত্তির ওপর সামন্ততান্ত্রিক অধিকার কিনে নেওয়ার সত্ত্ব চালু হয় এবং পরবর্তীতে 1793 সালের 17 জুন জাতীয় মহাসভায় আদেশ দেওয়া হয় যে কোনো ক্ষতিপূরণ ছাড়াই সামন্ততান্ত্রিক অধিকার বিলোপ হবে। জ্যাকোবিন শাসনকালে রোবসপিয়ের কৃষকদের ওপর চাপানো ভূস্বামীদের বকেয়া ঋণ বাতিল করে দেন এবং এর সাথে কৃষকদের ভূসম্পত্তি কেনার ব্যাপারে কিস্তির ব্যবস্থা চালু করেন। কৃষকদের জন্য সমবায় তৈরির পরামর্শ দেওয়া হয়, যার ফলে সামন্তদের ওপর এতদিন ধরে নির্ভর হয়ে থাকা কৃষকরা অনেকটাই স্বাধীন হয়ে ওঠে এবং ফলাফল হিসেবে ফ্রান্সে সামন্তদের বেঁচে থাকা অস্তিত্বটাও শেষ হয়ে যায়।
এক কথায় বলতে গেলে সামন্ত প্রথার উচ্ছেদ ঘটে। এবারে আজকের ক্লাসের এই চ্যাপ্টারের শেষ অংশে আমরা দেখে নেব যে কিভাবে ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে নাগরিকদের জন্য গণতান্ত্রিক অধিকারের ঘোষণা হয়েছিল। তাহলে চলো এবার আমরা দেখে নিই ফ্রান্সে কিভাবে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ঘোষণা হয়েছিল। নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ঘোষণা। ফরাসি বিপ্লব শেষ হওয়ার পর 3টি বিপ্লব প্রতিনিধি সভা ফ্রান্সে গণতান্ত্রিক অধিকার রক্ষার উদ্দেশ্যে গড়ে ওঠে, যা ছিল 1789 থেকে 1791 পর্যন্ত চলা সংবিধান সভা, 1791 থেকে 1792 পর্যন্ত চলা আইন সভা এবং 1792 থেকে 1795 পর্যন্ত চলা জাতীয় মহাসভা। দার্শনিক জন লক ও রুশোর তত্ত্বের ওপর ভিত্তি করে ফ্রান্সের সংবিধান সভায় ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্র ঘোষণা হয়। এই ঘোষণার বক্তব্য অনুযায়ী বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতা যেহেতু মানুষের জন্মগত অধিকার, তাই মানুষের এটা প্রাপ্য ছিল এবং এই ঘোষণার ফলেই মানুষ স্বাধীনতার অধিকার পায়। এর সাথে মানুষের স্বাভাবিক অধিকার যেমন ব্যক্তিগত নিরাপত্তা, অত্যাচার প্রতিরোধ, সম্পত্তির মালিকানা প্রভৃতিও সুরক্ষিত হয়। নাগরিকদের সাধারণ ইচ্ছাকে আইন বলে বিবেচনা করায় নাগরিকরা ব্যক্তিগত বা নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে সরকারি ট্যাক্স ও প্রশাসনিক সুবিধার অধিকার পায়। ফ্রান্সে ফ্রেঞ্চ ভাষাকে রাষ্ট্রভাষা ঘোষণা করা হয়। রাজার ক্ষমতা কমিয়ে নাগরিকদের ক্ষমতা বাড়ানো হয়, যাতে মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থাকে। আগেকার আইনসভা ও সম্পত্তির নিরিখে ভোট দেওয়ার রীতি বাতিল করা হয়, যদিও সভা বা সমিতি তৈরির অধিকার, শিক্ষা প্রসার করা, সামাজিক নিরাপত্তা ও এই ধরনের অনেক গণতান্ত্রিক অধিকারের কথা উল্লেখ করা হয়নি। তবুও ফরাসি বিপ্লবের ফলে এটুকু বলাই যায় যে ফ্রান্সের নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ঘোষণা ছিল ফ্রান্সের সংবিধান সভার এক বিরাট পদক্ষেপ ও ফরাসি বিপ্লবের এক অন্যতম ফলাফল। তাহলে আজকের ক্লাসে আমরা ঠিক কি আলোচনা করলাম একবার একটু দেখে নিই। আজকে আমরা জানলাম কিভাবে ফরাসি বিপ্লব ফ্রান্স ইউরোপে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার ক্ষেত্রে এক বিরাট প্রভাব ফেলেছিল, কিভাবে ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে ফ্রান্সের নতুন সংবিধান রচনা হয়, কিভাবেই বা এতদিন ধরে চলে আসা সামন্ততন্ত্রের বিলুপ্তি ঘটে, এবং সবশেষে জানলাম কিভাবে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ঘোষণা হয়েছিল। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো।